সবাইকে স্বাগত এটিএন নিউজ। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট ইসলামী ব্যাংক প্রেজেন্স। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, প্রায় প্রতিদিন আমরা হাজির হই ঠিক এই সময় হ্যাপেনিং পয়েন্টে। সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমাদের সাথে থাকেন একজন অতিথি, তার সাথে সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরি বর্তমান পরিস্থিতি। ঠিক আজকেও আমাদের সাথে যুক্ত হবেন জুমে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, অর্থনীতি বিশ্লেষক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে জুমের মাধ্যমে। তিনি আমাদের সাথে যুক্ত আছেন। দর্শক, আজকের আমাদের বিষয়বস্তু প্রবাসী আয়ের সুবাতাস। নতুন দিন, এই পালাবদলের দিনে নতুনভাবে আমাদের আসলে প্রবাসী আয় একটি সুবাতাস লেগেছে, যা আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি। 20 আগস্ট যেই প্রবাসী আয় এসেছে সেই হিসাব গত বছরের তুলনায় প্রায় 36% বেশি। দর্শক, প্রবাসীরা বিদেশে যায়, তাদের শ্রমের মাধ্যমে তারা অর্জিত অর্থ তাদের পরিবারের জন্য প্রেরণ করে এবং সেই অর্থ রেমিটেন্স আকারে আমাদের দেশের উন্নয়নে কাজে লাগে, যা কিনা খুবই গুরুত্বপূর্ণ। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি ইতিমধ্যে বলেছি আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। তার কাছে যাচ্ছি, আমরা তার কাছ থেকে জেনে নিব সার্বিক বিষয়গুলো। স্যার, আপনাকে আবারও স্বাগত জানিয়ে প্রথম যে বিষয়টি আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে প্রবাসী আয়ের যে সুবাতাস তা আমরা ইতোমধ্যেই দেখতে পেয়েছি। আসলে রেমিটেন্স বাড়ছে। রেমিটেন্স আমি যদি আপনার কাছ থেকে একটু স্পেসিফিকলি বলি, 20 আগস্ট পর্যন্ত 153 কোটি ডলার এসেছে এবং শুধু 20 আগস্ট এসেছে 11 কোটি ডলার, যা কিনা গত বছরের তুলনায় 36% বেশি। কিভাবে দেখছেন এই বিষয়টি আপনি? জি, আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য এটি একটি সুখবর। কারণ অনেকদিন থেকেই আমাদের অর্থনীতি একটা চাপের মধ্যে ছিল এবং এখনো একটা চাপের মধ্যে আছে। এই যে 36% রেমিটেন্স বৃদ্ধি, এটি আসলে একটা আস্থার জায়গার বহিঃপ্রকাশ বটে। যেহেতু এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কোনো রাজনৈতিক আহ অনেক সময় আমরা বিভিন্ন সময় দেখি রাজনৈতিক অস্থিরতা বা সেই জায়গা থেকে একটা স্বস্তির জায়গা, যে অনেকেই মনে করে যে না, যেহেতু একটা দ্বিতীয়বারের মতো স্বাধীনতার একটা সুযোগ এসছে বাংলাদেশে, এই সময় আহ, তারা নিজেরা যে কোনো ভাবে হোক দেশের কল্যাণে কন্ট্রিবিউট করতে চায়। তো আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এই যে আস্থার জায়গা থেকে এখন তারা ফর্মাল চ্যানেল, এই জিনিসটা একটু বলতে চাই, আগেও হয়তো টাকা পাঠাতো, তখন দেখা যাচ্ছে যে ফর্মাল চ্যানেলের বাইরে দেখা যাচ্ছে ইনফর্মাল চ্যানেলগুলো ইউজ করত। এখনো যদি এই যে আস্থার জায়গাটা যদি কন্টিনিউয়াসলি আমরা তাদেরকে দেখাতে পারি এবং এক ধরনের স্থিতিশীলতা যদি দেশের মধ্যে থাকে, তো সেই জায়গায় আমি মনে করি যে তারা কিন্তু এই ফর্মাল চ্যানেলেই তারা আমাদের যে ওভারসিজ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, আমাদের প্রবাসী যে বন্ধুরা আছেন, তারা কিন্তু অবশ্যই ফর্মাল চ্যানেলে পাঠাবেন। আমরা সম্প্রতি দেখেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু বলেছে যে প্রবাসীদের এই যে ফর্মাল চ্যানেলে পাঠানোর জন্য যতটুকু কি কি করতে হবে আপনারা বলেন, তাহলে আমরা সেই জায়গাগুলো আমরা ডেভেলপ করব। আমি মনে করি এটি একটা ইতিবাচক বার্তা তাদের মধ্যে পৌঁছেছে, তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। এখন আসলে আমরা অনেক সময় বলি, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে রেমিটেন্স যারা পাঠায় তাদেরকে 2.5% একটা প্রণোদনা দেওয়া হয়। তারপরেও দেখা যাচ্ছে যে ইনফর্মাল চ্যানেলে যেহেতু রেটটা অনেক সময় বেশি থাকে, ব্যবধানটা অনেক বেশি থাকে, তখনও ইনফর্মাল চ্যানেলে পাঠায়। যেহেতু এখন এক ধরনের ইনফর্মাল চ্যানেলে এই যে হুন্ডি ব্যবসা, এখানে দেখবেন যে অনেক প্রচুর পরিমাণে অবৈধ টাকা সেখানে কিন্তু খাটানো হয়। তো যে একটা বার্তা যেহেতু এসছে করাপশনের বিরুদ্ধে, একটা বার্তা যেহেতু এসছে সুশাসনের পক্ষে, একটা বার্তা যেহেতু এসছে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি, আশা করছি যে করাপশন কমে যাওয়ার ক্ষেত্রে এটি অবশ্যই একটা ইতিবাচক ভূমিকা পালন করবে। এখন করাপশন যদি কম থাকে তাহলে হুন্ডিতে বিনিয়োগটাও কিন্তু কমে যাবে। তখন এই যে বেশি পরিমাণে যে মার্জিন ফর্মাল এবং ইনফর্মাল সেক্টরের, সেই ডিফারেন্সটাও কিন্তু কমে যাবে।
তো এটাও আমি মনে করি যে এখানে একটা কাজ করেছে। আরেকটা হচ্ছে যে অনেক দিন হয়তো যেহেতু এক ধরনের বিরাট একটা অস্থিতিশীলতা ছিল দেশের মধ্যে, অনেকেই তখন টাকা পাঠাতে একটু ইতস্তত করছিলেন যে আসলে দেখি দেশের পরিস্থিতি কি হয়, কিভাবে কোন দিকে যায়। তো সেই পর্যবেক্ষণটাও আমি মনে করি এখন কাজে লেগেছে। এখন আমাদের প্রবাসী বন্ধুরা টাকা পাঠাতে শুরু করেছে। আসলে প্রবাসীদের এই যে টাকাটা পাঠাচ্ছে, এটি কিন্তু 100% ভ্যালু এডিশন। অর্থাৎ আমরা যখন এক্সপোর্ট আর্নিংস করি তখন কিন্তু একটা বড় অংশ আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, কিন্তু রেমিটেন্সের ক্ষেত্রে এটাকে আমরা বলি যে ওয়ান টাইম একটা পেমেন্ট দিয়ে সে যাচ্ছে, তারপরে কিন্তু যে টাকাটা আসছে এটি কিন্তু 100% ভ্যালু এডিশন। এই রেমিটেন্সের একটা ইম্পর্টেন্ট যে কন্ট্রিবিউশন, যেটি হচ্ছে আমাদের রিজার্ভের মধ্যে অনেক বড় ধরনের ভূমিকা পালন করে। কারণ যেহেতু নেট ইম্পোর্টার কান্ট্রি আমরা, তাহলে ফরেন রিজার্ভ যেটি আপনারা দেখেছেন যে অনেক প্রেশারের মধ্যে ছিল, এবং এক সময় 2021 সালের সেপ্টেম্বরে যেটি $48 বিলিয়ন ছিল, সেটি কমতে কমতে এখন অর্ধেকের মধ্যে নেমে আসছে। স্যার, এই এবং বিষয়টি যদি আমি আপনার কাছ থেকে একটু স্পেসিফিকলি জানতে চাই, আসলে সবাই বলছে যে প্রবাসী আয় বাড়ানো উচিত, দক্ষ জনশক্তি পাঠানো উচিত, প্রবাসী আয় বাড়লে ডলার বাড়বে, এলসি সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের আমদানি রপ্তানির সমস্যার সমাধান হয়ে যাবে। এটি আসলে একটি প্রপার বাস্তু সংস্থান বলা যায়। এই বিষয়টি আসলে কি, কেন মানুষ এর উপরে আসলে গুরুত্ব দিচ্ছে, এই বিষয়টি যদি একটু আমাদের জানাতেন। যেহেতু প্রবাসী আয়টা আমাদের সরাসরি ফরেন রিজার্ভের সাথে সম্পৃক্ত, এবং ফরেন রিজার্ভ যদি আমাদের বাড়ে, আমাদের ইম্পোর্ট নেট ইম্পোর্টার কান্ট্রি হিসেবে আমাদের অনেক ইম্পোর্ট পেমেন্ট তখন করতে আমাদের সুবিধা হবে। প্লাস হচ্ছে আমাদের ফরেন রিজার্ভটা একটা মজবুত ভিতের মধ্যে থাকবে। তো সেজন্য আমি মনে করি যে তিনটা পরিস্থিতি আছে এই যারা প্রবাসী বন্ধুরা আছে তাদের। একটা হচ্ছে তারা প্রবাসে যাওয়ার আগে, একটা হচ্ছে প্রবাসকালীন সময়, আর একটা হচ্ছে প্রবাস থেকে ফিরে আসার সময়, যেটাকে আমরা বলি রিইন্টিগ্রেশন টু দ্য সোসাইটি, টু দ্য ইকোনমি। এই তিনটা পরিস্থিতিতে আসলে আমাদের উন্নতি করতে হবে। যাওয়ার আগে আপনারা জানেন যে, আমি একটা ছোট্ট উদাহরণ দেই, আমাদের বলা হয়ে থাকে 1 কোটির উপরে প্রবাসীরা আমাদেরকে পাঠাচ্ছে $22 বিলিয়ন। আপনি যদি ফিলিপিন্সের দেখেন, সেখানে হচ্ছে প্রায় 25 থেকে 30 লাখ তাদের প্রবাসী, কিন্তু তারা পাঠাচ্ছে $38 থেকে 40 বিলিয়ন। তার মানে কি, কম সংখ্যক প্রবাসীরা অনেক বেশি পরিমাণে টাকা পাঠাচ্ছে। এর কারণ হচ্ছে তারা হচ্ছে স্কিল ম্যান পাওয়ার। এখন এই যে স্কিল ম্যান পাওয়ার যদি আমরা, যারা বিদেশে যাচ্ছে তাদেরকে যদি আমরা তৈরি করতে পারি, যে প্রত্যেকটা দেশেরই আপনি দেখবেন ইকোনমিক ক্লাসিফিকেশন থাকে, অর্থাৎ কোন দেশে কোন ধরনের প্রফেশনের ডিমান্ড আছে। স্যার, তো এই বিষয়টি সেইগুলো খুব যদি গুরুত্বপূর্ণ আমরা, একটি বিষয় আপনি বলেছেন, আসলে দক্ষ জনশক্তির বিষয়টি। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর এই বিষয়টিতে আবারও ফিরে আসবো আপনার কাছে। জি দর্শক, ধন্যবাদ। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট, আপনাদের সাথে আছে আমি আকাশ এহসান। ফিরছি একটি বিরতির পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, অর্থনীতি বিশ্লেষক। তার কাছে আবারও ফিরে যাচ্ছি। স্যার, আপনার কাছ থেকে যে বিষয়টি জানছিলাম বিরতির আগে, আসলে আপনি দক্ষ জনশক্তির কথা বলছিলেন, ফিলিপাইনের কথা বলছিলেন। আমরা যদি আসলে পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাই তারা আসলে প্রথম অবস্থানে আছেন আসলে এই যে দক্ষ জনশক্তি এবং রেমিটেন্স উপার্জনে। আসলে আমাদের অন্তরায় কি এই দক্ষ জনশক্তি কেন আমরা তৈরি করতে পারছি না এবং রেমিটেন্স আরো বৃদ্ধি করতে পারছি না, কি বলবেন আপনি? জি, আপনি ভারতের কথা বলেছেন, ফিলিপিন্সের কথা বলেছেন। আসলে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে, কারণ আপনি দেখবেন যে বিভিন্ন দেশেই
যেহেতু ডেমোগ্রাফিক যে কম্পোজিশনটা আছে, অনেক দেশেই কিন্তু দক্ষ জনশক্তির অভাব আছে। মনে করেন ইউরোপের বা বিভিন্ন হাই এন্ড মার্কেট বা অনেক জায়গায় যে পরিমাণ তাদের লোক সংখ্যা দরকার, দক্ষ জনশক্তি দরকার, সেই পরিমাণ জনসংখ্যা তাদের নাই। তখন তারা কি করে যে তাদের, যেটা আমি বলছিলাম, একটা ইকোনমিক ক্লাসিফিকেশন আছে, সেই অনুযায়ী যেমন প্লাম্বার দরকার, কারো নার্স দরকার, কারো ইলেকট্রিশিয়ান দরকার। তো এরকম যে ইকোনমিক ক্লাসিফিকেশন গুলো যদি আমরা দেখি, বা এই ভারতের কথা বললেন বা অন্যান্য দেশগুলো কি করে, তখন সে অনুযায়ী তারা এক ধরনের নেগোশিয়েট করে যে ঠিক আছে, আপনাদের আপনাদের হয়তো নার্স লাগবে, ঠিক আছে, আমি আপনাদেরকে ইন্টারন্যাশনালি সার্টিফাইড, এরকম যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমি নার্স আপনাদেরকে, আপনারা অবলোকন করবেন, আপনারা দেখবেন, সেই ধরনের স্ট্যান্ডার্ড নার্স আমরা এখানে তৈরি করব, তাদেরকে সেই প্রশিক্ষণ দিব, আপনারা আপনাদের দেশে নিয়ে যেতে পারেন। এই ধরনের দ্বিপাক্ষিক, অর্থাৎ আমাদের যে রিলেশনশিপ গুলো আছে বা বিদেশি মিশন গুলো আছে আমাদের বিভিন্ন দেশে, এই বিষয়গুলো তারা দেখতে পারে আসলে কোন দেশে কি পরিমাণ কোন ক্যাটাগরির লোকজন আছে। এবং সেই লোকজনকে যদি আমরা, আমাদের যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যেটা আছে, এনএসডিএ, তারা যদি সে অনুযায়ী কারিকুলাম এবং সেই প্রশিক্ষণটা দিতে পারে এবং তৈরি করে বাইরে যদি একটা বার্তা দিতে পারে যেটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং আপনাদের এই ক্যাটাগরি, এই প্রয়োজন অনুযায়ী আমরা এই দক্ষ জনশক্তি তৈরি করে রেখেছি। কারণ আপনি খেয়াল করে থাকবেন যে যেই দক্ষ জনশক্তির যে রেমুনারেশন, আর আমরা যে আনস্কিল যে আমাদের ওভারসিজ মাইগ্রেন্ট ওয়ার্কার, অনেক ডিফারেন্স থাকে। দেখা যাচ্ছে যে ডাবল ট্রিপল পর্যন্ত পায় যদি আপনি একটা সার্টিফাইড স্কিল আপনি ম্যান পাওয়ার যদি বাইরে পাঠাতে পারেন। এই জায়গাটা কাজ করার সুযোগ আছে। আরেকটি সুযোগ আছে যে তিন ধরনের কথা বললাম, আপনি যখন তাকে যাওয়ার আগে প্রশিক্ষণ দিয়ে পাঠাতে পারেন। আরেকটা হচ্ছে যে তারা যখন বাইরে থাকে, প্রবাসে থাকে, তখন তাদেরকে সার্ভিস দেয়া, তাদের লিগ্যাল সার্ভিস হতে পারে, তাদের অন্যান্য যে তাদের কর্মসংস্থানের যে বিষয়গুলো আমরা অনেক সময় দেখি, যেই ধরনের কর্মসংস্থানের কথা বলে নেওয়া হয়, দেখা যাচ্ছে তার মধ্যে ডিফারেন্স থাকে। অর্থাৎ তারা যখন অনবোর্ডে থাকে, বিদেশে থাকে, তাদের এই সার্ভিসগুলো যাতে আমাদের যে বিদেশি মিশনগুলো আছে, আমাদের যে কমার্স কাউন্সিলর আছে বা যারা আছে দায়িত্বপ্রাপ্ত, তারা যদি সেই সার্ভিসগুলো তাদেরকে দিতে পারে। আবার তারা যখন ফেরত আসে, অনেক সময় দেখা যাচ্ছে যে দেশে তারা যাতে রিইন্টিগ্রেট করতে পারে, ইকোনমিতে, সোসাইটিতে, সেগুলো করতে পারে। আর অনেকদিন থেকেই আমি একটু বলে আসছিলাম, অনেকদিন থেকে অনেকে হয়তো বলছেন যে প্রবাসীদের যদি আমরা তাদেরকে, আমরা যেমন যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমরা সিআইপি কার্ড দেই, আমরা যদি এরকম যারা প্রবাসী, যারা ফর্মাল চ্যানেলে টাকা পাঠালে আমরা হয়তো একটা আহ, দিতে পারি যে বছরে যদি আপনি এত টাকা পাঠান, সম পরিমাণ পাঠান, তাহলে আপনাকে একটা রেমিটেন্স কার্ড দেওয়া হবে। এই রেমিটেন্স কার্ড ইউজ করে আপনি এয়ারপোর্টে একটা স্পেশাল সার্ভিস আপনি পাবেন। আমরা দেখেছি কিছুদিন আগে যখন ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় বিভিন্ন কারণে, তারা দেখছি এয়ারপোর্টের বারান্দার মধ্যে বসে আছে। তো উচিত ছিল তাদেরকে এয়ারপোর্ট থেকে স্কট সার্ভিস দিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে একটা ভিআইপি, একটা স্পেশাল সার্ভিস দেওয়া, গেস্ট হাউসে নিয়ে যাওয়া, তাদের থাকা খাওয়া এগুলো করা। তখন যদি অন্যান্য প্রবাসী, এটা একটা চেইন ইফেক্ট আছে, একটা ডেমনস্ট্রেশন ইফেক্ট আছে, অন্যান্য প্রবাসীরা তখন দেখতো আরে এয়ারপোর্টে এরকম সুন্দর সার্ভিস পাওয়া যায়, বা আপনার ইমিগ্রেশনে যদি ভালো সার্ভিস পাওয়া যায়, অথবা আমরা এবার দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে যে তাদেরকে অনেক স্পেশাল সার্ভিস দেওয়ার ব্যাপারে আশাবাদী এবং সে নিয়ে কাজ করছে। তো সেরকম যে তাদের পরিবারকে যদি তাদের বাচ্চাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে রেমিটেন্স যোদ্ধাদের সেই কার্ড দেখিয়ে তারা যদি পাবলিক সার্ভিসগুলো একটা স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট পায়, তখন কিন্তু তারা ডেফিনেটলি ফর্মাল চ্যানেলে টাকা পাঠাবে। এবং ফর্মাল চ্যানেলে টাকা পাঠালে অবশ্যই সেটা আমাদের রিজার্ভে। আমি তো মনে করি এই ধরনের সার্ভিস যদি আমরা দিতে পারি, এই ধরনের বার্তা যদি আমরা দিতে পারি, তারা কখনো হুন্ডিতে পাঠানোর আগে চিন্তা করবে যে আমাকে যেহেতু রাষ্ট্র একটা মর্যাদা দিচ্ছে। এবং কয়েকদিন আগেও একটা দেখেছিলাম যে বিদেশে যখন কোনো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মারা যাবে, তার যে ডেড বডিটা তারা বিনা পয়সায়, অর্থাৎ রাষ্ট্রীয় খরচে নিয়ে আসা, এবং যদি তার যে পরিবারকে সাপোর্ট দেয়া, যে এই বিষয়গুলো যদি আমরা দিতে পারি, আমাদের এটা কিন্তু মূল্যবান অ্যাসেট।
1 কোটির উপরে প্রবাসীরা, তারা জি স্যার, আপনি কিন্তু আসলে আমাদের। বলছিলেন যে আসলে এক্সট্রা সুবিধা দেয়া এবং তাদের সিআইপি মর্যাদার কার্ড দেয়া, যে কার্ডের স্বীকৃতি দেয়া, তারা যাতে এক্সট্রা ফ্যাসিলিটি পায় এবং নিজেদের গুরুত্বপূর্ণভাবে সেই বিষয়টি আসলে এই অবৈধ পথে প্রায়, আমাদের বৈধ পথে প্রায় 50 থেকে 55% রেমিটেন্স আসে, বাকিটা হুন্ডিতে আসে। আসলে এক্সট্রা সুবিধা বা কার্ড প্রদানের মাধ্যমেই কি সমাধান করা সম্ভব আপনি মনে করছেন, হুন্ডি পথে, অবৈধ পথে আসলে রেমিটেন্স আসার বিষয়টি? জি, জি, কার্ডটা ইতিবাচক ভূমিকা পালন করবে ডেফিনেটলি, কিন্তু অন্যান্য বিষয়গুলো যদি দেশে করাপশন কমে যায়, কারণ আপনি খেয়াল করবেন কারা হুন্ডিতে বিনিয়োগ করে, যেটা আমি বলছিলাম এর আগে। তো আমরা তো আশা করছি, আমরা যেহেতু একটা নতুন বাংলাদেশ যাত্রা শুরু হয়েছে, আমরা হয়তো আশা করছি এখানে কোনো ঘুষের আম, আহ, ইয়ে থাকবে না, তারপরে কোনো নিয়োগ বাণিজ্য থাকবে না, করাপশন ও ব্যাপক হারে কমে যাবে। এগুলো যদি কমে যায়, তাহলে কিন্তু ওই যে ইনফর্মাল এবং ফর্মাল চ্যানেলের যে ডিফারেন্সটা, সেটা 1 টাকা বা এরকম সামান্য ডিফারেন্স, যেটা ব্যবসায়িক কারণে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্স যদি হয়, কেউই দেখবেন প্রবাসীরা এই তখন এই জায়গাতে করতে পারবে না। আরেকটা জায়গায় আপনি খেয়াল করে থাকবেন, এই যে প্রবাসীদের আহ, আপনারা যখন দেশে আসে, বা অর্থাৎ প্রবাসীদের বাইরে যখন তারা থাকে, অনেক সময় তারা কিন্তু এই যে ইন্স্যুরেন্সের সুবিধাটা পায় না। আমরা যদি প্রবাসীদেরকে তাদের ইন্স্যুরেন্সের সুবিধা, অথবা তাদের যদি, তারা যখন রিটায়ারমেন্টে যাবে, আমরা জানি যে আহ, আহ, যদি তাদেরকে কোনো ধরনের রিটায়ারমেন্টের পরেও যদি কোনো ধরনের বেনিফিট দেয়া যায়, সেটা কন্ট্রিবিউটরি পেনশন ফান্ড হতে পারে, এরকম কিছু সুবিধা যদি আমরা দিতে পারি, ডেফিনেটলি আমি মনে করি যে এটা যে আমাদের একটা ইম্পর্টেন্ট এভিনিউ, এই রেমিটেন্স, এই জায়গা থেকে এই 22 বিলিয়নের জায়গায় অচিরেই আমরা দেখব সেটা হয়তো 30 বিলিয়ন, 28 বিলিয়নে আমরা পৌঁছতে পারবো। তো সেই বার্তাটা তাদেরকে দিতে হবে, এবং দেয়া না, যেই কথাটা আমরা বলছি সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা অনেক ক্ষেত্রেই দেখি, আমরা কিছুদিন আগেও দেখেছি, বলা আছে যে যারা এয়ারপোর্টে প্রবাসীরা আছে তাদের জন্য গেস্ট হাউস ব্যবস্থা করা আছে, তাদের জন্য হজ ক্যাম্প ব্যবস্থা করা আছে, কিন্তু বাস্তব চিত্র কিন্তু আমরা বিপরীত চিত্র দেখেছি। তো এই যে কথা এবং বাস্তবে আপনি কাজ করে দেখাতে হবে, অর্থাৎ বাস্তবিক ভাবে যদি আমরা দেখাতে পারি আসলেই প্রবাসীদেরকে একটা স্পেশাল মর্যাদা দেয়া হচ্ছে, তাহলে কিন্তু আমি মনে করি যে এই যে 1 কোটির উপরে যে প্রবাসী যোদ্ধা বা রেমিটেন্স যোদ্ধা আছে, তারা কিন্তু আমাদের ইকোনমিতে ব্যাপক একটা কন্ট্রিবিউট করতে পারে। তো এই জিনিসগুলো, এবং এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, যে কিভাবে, যেমন 2.5% তারা এডিশনাল যে ইনসেন্টিভটা পাচ্ছে, তারপরে যে সার্ভিসটা, আপনাকে যেটা বলছি যে ক্যাশের বাইরেও যে কাইন্ডে যেটা রিকগনিশন, তারপরে আপনি যারা বেশি পরিমাণে টাকা পাঠাচ্ছে, আপনি যেমন সিআইপি তে যেভাবে সম্মাননা দিচ্ছেন, মেডেল দিচ্ছেন, তাদেরকেও দিয়েও আপনি যদি এরকম দিতে পারেন যে সে একটা ফ্রি টিকিট পাবে, এয়ার একদমই টিকিট স্যার, আপনি পাবে। ঠিক বলেছেন। আসলে দক্ষ জনশক্তি পাঠাতে হবে এবং দক্ষ জনশক্তি পাঠানোর পাশাপাশি তাদের সেভাবে সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে আমাদের প্রবাসী আয়ের সুবাতাস আমাদের দেশে লাগবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আজকের বিষয় ছিল প্রবাসী আয়ের সুবাতাস এবং আমাদের সাথে অধ্যাপক ডক্টর আবু ইউসুফ ছিলেন। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঠিক আগামীকাল দেখা হবে। ধন্যবাদ সবাইকে।